আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? সবাইকে পার্টস অফ স্পিচের পার্ট 4 ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি পার্ট 4 ক্লাসে পার্টস অফ স্পিচের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কনজাংশন নিয়ে আলোচনা করব। কনজাংশনের বাংলা হলো সংযোজক অব্যয়। যারা আমার আগের ক্লাসটি দেখোনি, পার্ট 3 ক্লাসটি দেখোনি, তারা অবশ্যই পার্ট 3 ক্লাসটি দেখে নিও। পার্ট 3 ক্লাস এর লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা অবশ্যই সেখান থেকে পার্ট 3 ক্লাসটি দেখে নিও। তো আজকে কনজাংশন নিয়ে আলোচনা করব, তো চলো শুরু করা যাক। কনজাংশন মানে কি? কনজাংশনের বাংলা হলো সংযোজক অব্যয়। সংযোজক মানে কি? কানেকশন, বা কি বলে, কনজাংশনকে বলা হয় কানেক্ট, মানে সম্পর্ক নির্দেশ করে বা একটার সাথে আরেকটাকে সংযোজন করে। তো কনজাংশনের তিনটা শর্ত, কনজাংশনের তিনটি খুবই গুরুত্বপূর্ণ শর্ত হলো: নাম্বার 1 ওয়ার্ড প্লাস ওয়ার্ড, নাম্বার 2 সেন্টেন্স প্লাস সেন্টেন্স, নাম্বার 3 ক্লজ প্লাস ক্লজ। মানে ওয়ার্ড প্লাস ওয়ার্ড, সেন্টেন্স প্লাস সেন্টেন্স, ক্লজ প্লাস ক্লজ মানে কি? যে কনজাংশন একটি সেন্টেন্সের দুইটি ওয়ার্ডের মধ্যেও সম্পর্ক নির্দেশ করতে পারে, বা দুইটি সেন্টেন্স প্লাস সেন্টেন্স মানে দুইটি সেন্টেন্সের মধ্যে সম্পর্ক নির্দেশ করতে পারে, অথবা ক্লজ প্লাস ক্লজ মানে দুইটা ক্লজের মধ্যেও সম্পর্ক নির্দেশ করতে পারে। তো এখানে আমি ক্লজ জিনিসটা কি সেটা একটু বলে দিচ্ছি। আমি ক্লজ নিয়ে অবশ্যই তোমাদের জন্য আরেকটি ক্লাস বানাবো, সেখানে আমি ক্লজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এখন একটু প্রাথমিক ধারণা দিচ্ছি যে ক্লজ হচ্ছে যেখানে কতগুলো শব্দ থাকবে, তারপর একটা সাবজেক্ট থাকবে, একটা ফিনিট ভার্ব থাকবে, এবং সেই যে ফিনিট ভার্বটা বা সাবজেক্টটা এটা কি হবে, অন্য কোনো একটা সেন্টেন্সের অংশ হবে বা অন্তর্ভুক্ত থাকবে। তো এরকম শর্ত থাকলে সেটাই কি হয়, ক্লজ হয়। তো আমি আবার আরেকটু বলছি যে ক্লজের মধ্যে কতগুলো ওয়ার্ড থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ফিনিট ভার্ব থাকবে, এবং সেগুলো কি হবে, কোনো একটা সেন্টেন্সের অন্তর্ভুক্ত থাকবে বা সেন্টেন্সের অংশ হবে। এই জন্য ক্লজের বাংলা হলো বাক্যাংশ, মানে কোনো একটা বাক্যের অংশ। তো তাহলে আমরা কনজাংশন বিষয়টা কি বুঝতে পারলাম। আমি আবারও বলে দিচ্ছি যে কনজাংশন হলো এমন একটা পার্টস অফ স্পিচ যেটা কিনা কোনো সেন্টেন্সের দুইটি ওয়ার্ডের মধ্যে সম্পর্ক তৈরি করে, বা দুইটি সেন্টেন্সের মধ্যে সম্পর্ক তৈরি করে, অথবা দুটি ক্লজের মধ্যে সম্পর্ক তৈরি করে বা নির্দেশ করে। তা এখন আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। চলো এক্সাম্পলে চলে যাই। তা নাম্বার 1 ওয়ার্ক হার্ড ড্যাশ উইল প্রসপার ইন লাইফ, মানে যে যে পরিশ্রম করো, এবং এখানে পরিশ্রম করো ড্যাশ মানে গ্যাপ, তারপর হচ্ছে উইল প্রসপার ইন লাইফ মানে জীবনে উন্নতি করবে। মানে কি, মানে কথাটার অর্থটা হলো যে এরকম, যদি কঠোর পরিশ্রম করো তাহলেই কি করতে পারবে, জীবনে উন্নতি করতে পারবে। তাহলে আমরা এখানে কোন কনজাংশনটা ব্যবহার করব, যেটা কি না ওয়ার্ক হার্ড এবং উইল প্রসপার ইন লাইফ এই দুইটার মধ্যে কি করবে, সম্পর্ক নির্দেশ মানে তৈরি করবে। তো ওয়ার্ক হার্ড অর উইল প্রসপার ইন লাইফ, যে কঠোর পরিশ্রম করো অথবা জীবনে উন্নতি করো এরকম না, এটা দিলে কি অর্থের সামঞ্জস্য থাকছে না। তাহলে আমি আরেকটা কি দেওয়া যায়, যেটা কি না এই দুইটা এর মধ্যে কি করবে, সম্পর্ক তৈরি করবে, এবং এদের মধ্যে অর্থের সামঞ্জস্য থাকবে বা অর্থটা পুরোপুরি মিলে যাবে। যেমন ওয়ার্ক হার্ড অ্যান্ড উইল প্রসপার ইন লাইফ মানে কঠোর পরিশ্রম করো এবং কি জীবনে উন্নতি করো। তাহলে এখানে কি দেব, অ্যান্ড একটা কনজাংশন। এই অ্যান্ড দ্বারা এই যে ওয়ার্ক হার্ড আর উইল প্রসপার ইন লাইফ, এখানে এই দুইটা এর মধ্যে কি করা হয়েছে, সম্পর্ক নির্দেশ করা হয়েছে। তো এখানে যে ওয়ার্ক হার্ড, এখানে কিন্তু তোমার যে সাবজেক্টটা, এখানে সাবজেক্টটা উজ্জ্বল আছে, সাবজেক্টটা আসলে তোমার ডিরেক্টলি বলা হয়নি, কিন্তু ইনডিরেক্টলি এখানে ইউকে নির্দেশ করা হয়েছে যে ইউ ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল প্রসপার ইন লাইফ। আচ্ছা, তারপরে নাম্বার 2 শি হ্যাভ ড্যাশ শিফাত,
আর টু ব্রাদার্স। এখানে শিহাব এবং সিফাতের মধ্যে গ্যাপ আছে এবং বলা হয়েছে আর টু ব্রাদার্স। শিহাব সিফাত দুইটা নাউন এবং তারা কি দুই ভাই। তাহলে এই যে শিহাব এবং সিফাত দুইটা ওয়ার্ড, এদের মধ্যে সম্পর্কটা কি যে তারা দুই ভাই। তাহলে কি দেওয়া যায় যেটা কিনা শিহাব এবং সিফাতের মধ্যে কানেকশন বা সম্পর্ক তৈরি করবে? তাই শিহাব অ্যান্ড কি দেওয়া যায় আগেটার মধ্যে, শিহাব অ্যান্ড সিফাত আর টু ব্রাদার, যে শিহাব এবং সিফাত কি দুই ভাই। নাম্বার 3, মিস্টার রহমান ইজ পোর ড্যাশ অনেস্ট। তো মিস্টার রহমান গরিব, পরে কি গ্যাপ হচ্ছে অনেস্টের সৎ। তাহলে এমন একটা কনজাংশন দিতে হবে যেটা পোর এবং অনেস্টের মধ্যে সম্পর্ক তৈরি করবে। তাহলে মিস্টার রহমান ইজ পোর, তারপরে অ্যান্ড অনেস্ট দিব যে মিস্টার রহমান গরিব এবং সৎ, এরকম নাকি অন্যভাবে দেওয়া যায় যেটা কিনা এটার অর্থটাকে এরকমভাবে প্রকাশ করবে যেটা কি একদম ইউনিক। যেমন মিস্টার রহমান ইজ পোর বাট অনেস্ট, যে মিস্টার রহমান কি গরিব কিন্তু সৎ। কিন্তু অনেক লোক থাকে না যে গরিব হলেও তার কি স্বভাব ভালো থাকে না। তো কিন্তু কিছু কিছু লোক আছে যারা গরিব কিন্তু কি থাকে তাদের নেচার ভালো থাকে, সৎ থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কি দিতে পারি, মিস্টার রহমান ইজ পোর বাট অনেস্ট, যে মিস্টার রহমান গরিব কিন্তু সৎ। তারপর নাম্বার 4, I saw a man dash was blind. আমি একজন ব্যক্তি বা একজন মানুষ দেখেছি অ্যান্ড এখানে গ্যাপ was blind, এবং লোকটা কেমন ছিল, লোকটা ছিল অন্ধ। তাহলে এই যে I saw a man, এখানে কিন্তু একটা সেন্টেন্স অ্যান্ড ড্যাশ was blind, এবং এখানে যে এখানে তুমি হি ইউজ করতে পারো অথবা হি না ইউজ করে আমরা এমন একটা কনজাংশন ব্যবহার করব যেটা কি না এই হিটাকে নির্দেশ করে। তাহলে কি ব্যবহার করা যায়, যে আই স এ ম্যান হু ওয়াজ ব্লাইন্ড, যে আমি একজন লোক দেখেছিলাম যে কিনা অন্ধ ছিল। আচ্ছা, তারপর ড্যাশ আই ওয়ার এ বার্ড আই উইল ফ্লাই, যে আমি আই ওয়ার এ বার্ড মানে আমি কি পাখি হতাম, এবং পাখি হলে কি করতাম, উড়তাম, তাই না? তো পাখি হলে উড়তাম, এখন এটা কি একটা অবাস্তব কল্পনা যেটা কি না এখনো কি বাস্তবে রূপ লাভ করেনি। তো এরকম যদি যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা যেগুলো বাস্তবে রূপ লাভ করেনি কিন্তু তোমার মনের মধ্যে ইচ্ছা জেগেছে, এরকম ইচ্ছা বা আকাঙ্ক্ষার ক্ষেত্রে আমরা সাধারণত কি ব্যবহার করি, ইফ ব্যবহার করি। আর এরকম মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষার ক্ষেত্রে আমরা সাধারণত আই এর সাথে আমরা আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তো আই এর সাথে সাধারণত কি হয় প্রেজেন্ট টেন্সে হয় অ্যাম, আর দেখা যায় পাস্ট টেন্সে হয় কি ওয়াজ, কিন্তু ওয়ার কিন্তু হয় না। কিন্তু এক্ষেত্রে তোমার ওয়ার কেন ব্যবহার করা হয়েছে, ওয়ার ব্যবহার করা হয়েছে যে যদি মনের কোনো ইচ্ছা প্রকাশ পায় যেটা কিনা বাস্তবে রূপ লাভ করেনি, মনের কল্পনা বা অবাস্তব চিন্তা চেতনা প্রকাশ করে, সেক্ষেত্রে আইয়ের সাথে ওয়ার ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে যে আই ওয়ার এ বার্ড আই উইল ফ্লাই, যে আই উইল ফ্লাই এটা কি একটা সেন্টেন্স এবং এটার সাথে একটা ক্লজ যুক্ত আছে যে আই ওয়ার এ বার্ড। আমি ক্লজের কিছু শর্ত বলেছিলাম যে যেখানে কি থাকবে, সাবজেক্ট থাকবে, একটা ফিনিট ভার্ব থাকবে এবং সেটা কি কোনো একটা সেন্টেন্সের অন্তর্ভুক্ত হবে। এই কমার পর থেকে যে আই উইল ফ্লাই এটা কি একটা পরিপূর্ণ সেন্টেন্স। আচ্ছা, তাহলে এই সেন্টেন্সের সাথে এই ক্লজটা কোন কনজাংশন দ্বারা যুক্ত হবে? তাহলে আমি একটু আগে বলেছিলাম যে মনের অবাস্তব কল্পনা বা চিন্তা চেতনা প্রকাশ পায় সাধারণত কি দ্বারা, ইফ দ্বারা। তাহলে এখানে আমরা ব্যবহার করব কি ইফ। আর ইফ যুক্ত এরকম ক্লজ থাকলে সেক্ষেত্রে আইয়ের সাথে কি হয়, ওয়্যার হয়, যেখানে তোমার মনের অবাস্তব কল্পনাগুলোকে
প্রকাশ করা হয়। যেমন ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম তাহলে কি হতাম, কি করতাম, উড়তাম। তো এরকম আরও কিছু বলা যায় যে আমি যদি ধনী হতাম, ধনী হলে কি করতাম, গাড়ি কিনতাম বা বাড়ি করতাম। যে ইফ আই ওয়ার এ রিচ ম্যান আই উইল বিল্ড এ হাউস, অথবা আই উইল বাই এ কার। আচ্ছা, তাহলে আশা করি তোমরা নাম্বার 5 পর্যন্ত যে এক্সাম্পল সেটা বুঝতে পেরেছ। তো নাম্বার 6-এ চলে যাই। স্টাডি হার্ড ড্যাশ ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। মানে স্টাডি হার্ড মানে কি, ভালোভাবে বা কঠোরভাবে বা মনোযোগ দিয়ে কি পড়ালেখা করো, তারপরে তারপরে হচ্ছে গ্যাপ, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। যে এখন যদি আমি স্টাডি হার্ড করি, যে অনেক পড়ালেখা করেছি, তাহলে কি পরীক্ষায় ফেল করব? নাকি যদি আমি পরীক্ষা যদি ভালোভাবে না পড়ি তাহলে পরীক্ষায় ফেল করব, কোনটা? অবশ্যই যদি আমি পড়ালেখা ভালোভাবে না করি তাহলেই কি পরীক্ষায় ফেল করব। তাহলে কি দেওয়া যায়, যে স্টাডি হার্ড অর মানে যদি ভালোভাবে পড়ো, অথবা ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। অনেকটাই এর মতো একটা ডু অর ডাই এর মতো, যে ডু মানে কি করো, আর ডাই মানে মরো, মানে করো অথবা মরো। আচ্ছা, তারপর নাম্বার 7, আই গেট আপ আর্লি ড্যাশ আই ক্যান গেট ইনাফ টাইম টু ডু মাই ওয়ার্কস। তো আমি সকাল সকাল উঠি, কেন উঠি? যাতে আমি আমার কাজগুলো করার যথেষ্ট সময় পাই। এটা কিন্তু একটা কথা যে যারা সকাল সকাল বা বিজ্ঞ ব্যক্তি যারা বা জ্ঞানীগুণী যারা আছেন তারা কিন্তু বলে গিয়েছেন যে সকাল সকাল ঘুম থেকে উঠতে। আর সকাল সকাল যদি আমরা ঘুম থেকে উঠাই তাহলে অবশ্যই আমরা আমাদের দিনের কাজগুলো করার জন্য যথেষ্ট সময় পাবো, এবং আমাদের রাতের যে ঘুম সেটার জন্য আমরা পরিপূর্ণ সময় পাবো। তো এই জন্য যে আই গেট আপ আর্লি ড্যাশ আই ক্যান গেট ইনাফ টাইম টু ডু মাই ওয়ার্কস। আমি সকাল সকাল উঠি যাতে বা যেন কি পাই, যথেষ্ট সময় পাই আমার কাজগুলো করার। তাহলে এই যে যাতে বা যেন মানে কোনো উদ্দেশ্য বোঝাতে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, কনজাংশন কোনটা হবে, সো দ্যাট। কি ব্যবহার করব, সো দ্যাট। তাহলে আই গেট আপ আর্লি সো দ্যাট, যেন বা যাতে, আই ক্যান গেট ইনাফ টাইম টু ডু মাই ওয়ার্কস। তাহলে আমি এতক্ষণ পর্যন্ত যে কনজাংশনের এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করলাম বা যে 3টা শর্ত সম্পর্কে আলোচনা করলাম, তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝে গিয়েছো। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর তোমাদের কোন কোন বিষয়ে সমস্যা আছে তা আমাকে কমেন্টসে জানালে আমার জন্য ভালো হবে, তাহলে আমি সেসব বিষয়ের উপর ক্লাস বানাতে পারবো। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও, লাইক কমেন্টস করতে ভুলবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।